বাঙালি আমাকে মারবে না। যদি বাঙালি আমাকে মারতো, আমার ডাকে যুদ্ধে ডাকিয়ে পড়তো না। এই বাঙালি যদি আমাকে হত্যাই করতো, তাহলে আমার ডাকে 30 লক্ষ শহীদ মানুষ শহীদ হতো না। সেই বিশ্বাস বঙ্গবন্ধুর জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। মির্জাফর বিশ্বাসঘাতক আপনজনই হয়। এই মুশতাক বঙ্গবন্ধুর মায়ের মৃত্যুর সময় এমন ভাবে কেঁদেছিল, বঙ্গবন্ধুর মনে কাঁদেন নাই, এমন ভাবে কাঁদছিল সেই মুশতাক। সুতরাং আমাদেরকে, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা জনপ্রতিনিধি, আমরা যারা সরকারের কাজ করি, আমরা যারা জনপ্রতিনিধি, আমরা তৃণমূলের প্রতিনিধি, স্থানীয় সরকারের প্রতিনিধি, আপনারা যারা কাজ করেন প্রশাসনে আছেন, আপনারা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি। স্থানীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে কোনো সরকারই হোক, সবার কাজ হচ্ছে জনগণের কাজ করা, জনগণের মঙ্গল করা, জনগণের সেবা করা। বক্তব্যের আমরা সবাই জনগণের সেবা করব। আজকের এই শোক দিবসে বঙ্গবন্ধুর আদর্শ যদি আমরা লালন করি, বঙ্গবন্ধুর আদর্শ যদি আমরা বিশ্বাস স্থাপন করি, তাহলে আমাদের কথা, কাজে এবং কর্মে মানুষ যেন কোনোভাবেই বঞ্চিত না হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে বঙ্গবন্ধুর পরিবারের 1972 সালের 15 আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন, সবার আত্মার মাগফিরাত কামনা করে এবং আমাদের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাগণ যারা জীবিত আছেন তাদের দীর্ঘ হায়াত কামনা করে, যারা 1971 সালে 30 লক্ষ শহীদ তাদের সশধর্ম অনুযায়ী সর্বোচ্চ স্থান কামনা করে এবং আমাদের এলাকার কৃতি সন্তান মাননীয় পরিকল্পনা মন্ত্রী ওনার দীর্ঘ হায়াত কামনা করে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। আপনার জনতা হৃদয় স্পন্দন তারুণ্যের প্রতীক প্রভাষক নুরুল হোসেন মহোদয়, যিনি উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান হিসেবে প্রত্যেকটি গ্রামে বিচরণ করছেন এবং মানুষের সুখ-দুঃখের সাথে সাথী হয়ে কাজ করে যাচ্ছেন। সম্মানিত সুধীমণ্ডলী, এই শান্তিগঞ্জ উপজেলার সৃষ্টি লগ্ন থেকে যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন, সবার প্রিয় মুখ, পরিচিত মুখ, সৎ এবং আদর্শবান ব্যক্তিত্ব, বর্তমান উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফারুক আহমেদ মহোদয়, এ পর্যায়ে আমি উপজেলা পরিষদ সম্মানিত চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ মহোদয়কে বক্তব্য প্রদানের জন্য শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভার সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত হয়েছেন দক্ষিণ শান্তিগঞ্জ উপজেলার নির্বাচিত সম্মানিত ভাইস চেয়ারম্যান, উপস্থিত হয়েছেন শান্তিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা, উপস্থিত হয়েছে সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপস্থিত প্রাণী সম্পদ কর্মকর্তা, উপস্থিত আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধা কমান্ডার, উপস্থিত আমাদের নবযুগাকৃত সহকারী কমিশনার, উপস্থিত বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, উপস্থিত প্রিয় সম্মানিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সকলকে আজকের এই শোক দিবসে আমাদের সুখের অনুভূতি প্রকাশ করছে। ইতিমধ্যে এই বিষয়ের উপরে অনেক আলোচনা হয়েছে, আপনারা অনেক আলোচনা শুনেছেন। আমরা প্রথমেই আমাদের শান্তিগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের আমরা গভীর শোক প্রকাশ করছি। 1975 সালের 15ই আগস্ট ইতিহাসে বর্বরতম এই হত্যাকাণ্ড আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের যারা জীবিত আছেন, বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওনার আরেক মেয়ে শেখ রেহানাকে আমরা শান্তিগঞ্জ উপজেলার পক্ষ থেকে আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমরা জাতি হিসেবে সংগ্রাম করে
মানুষের অধিকারের জন্য, মানুষের ভাতের অধিকারের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য, মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য, অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য সর্বোপরি স্বাধীনতা সংগ্রাম করে এই দেশকে যে স্বাধীনতা এনে দিল, তার সারা জীবন যে জুলুম খেতে সেই মানুষটাকে হত্যা করা হলো 1975 সালে। সেই জন্য আমরা অত্যন্ত ব্যথিত, আমরা অত্যন্ত লজ্জিত। এই লজ্জা আসলে বাঙালি জাতি থাকতে পারবে না। তো আমরা মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবদ্দশায় যে আদর্শের চর্চা করে গেছেন, যে বাংলাদেশের স্বপ্ন তিনি দেখেছিলেন এবং যে বাংলাদেশ তিনি বিনির্মাণ করতে চেয়েছিলেন, আমরা যারা তার পূর্বসূরি, আমরা যদি তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করি, যেসব অধিকারের জন্য তিনি সংগ্রাম করেছেন, সেই অধিকারগুলো যদি আমরা জনগণকে, মানুষকে দিতে পারি এবং সেই রকম একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই তার আত্মা শান্তিতে থাকবে। তা আমি অনুরোধ করব, আমরা এখানে যারা আছি, যারা মঞ্চে বসে আছি এবং যারা আমাদের সামনে বসে আছেন, আমরা সবাই যদি আমাদের ব্যক্তি জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে আমরা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই আদর্শকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমরা সব দিক দিয়ে মুক্তি পাব। আমরা বিচ্যুত হয়ে গেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে বলি, আজ পর্যন্ত আমরা যে লক্ষ্যে পৌঁছার কথা, আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারছি না। তো আমরা যদি তার আদর্শকে ধারণ করি, শুধু বক্তব্যের মধ্য দিয়ে নয়, শুধু 15ই আগস্টের এই দিনে নয়, শুধুমাত্র দিবস ভিত্তিক বক্তব্যের মধ্য দিয়ে যদি আমরা একজন আদর্শবান পুরুষ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করি, তাহলে হবে না। আমাদের কাজের কর্মের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে যে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করি এবং সেই আদর্শ ধারণ করে তার রাজনীতিকে ধারণ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। সেইটা কাজ কর্মের মধ্য দিয়ে, মননের মধ্য দিয়ে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। শুধু বক্তব্যের মধ্য দিয়ে এটা বলা যেতে পারে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়িত হবে না। আমি আশাবাদী, নিশ্চয়ই আমরা আগামী দিনে বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শকে আমরা ধারণ করব, রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত, সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আমাদের বাঙালি জাতির এই শ্রেষ্ঠ মানুষের জন্য তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং ওই দিন যারা রাজনীতির সাথে জড়িত নয়, তার পরিবার পরিজনের শিশু সদস্য থেকে শুরু করে মহিলা সদস্য যারা রাজনীতির সাথে জড়িত নয়, তাদেরকে হত্যা করা হয়েছে অত্যন্ত নির্মমভাবে। আমরা তারও তীব্র নিন্দা জানাই এবং তাদেরও রুহের মাগফিরাত কামনা করি। আপনারা সবাই ভালো থাকুন। সকলকে ধন্যবাদ। আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান ফারুক আহমেদ, উপজেলা পরিষদ শান্তিবন। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করবো, লালন করবো এবং বর্তমান প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই শপথ নেব, সুখকে শক্তিতে পরিণত করে সবাই আমরা মানুষের মধ্যে কাজ করবো, সেই প্রত্যাশা রাখছি। সম্মানিত সুধীমণ্ডলী, আলোচনা শেষ করতে আজকে যিনি সভাপতি, আমাদের এই উপজেলা নির্বাহী অফিসার, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনাদুল স্যার, এরপর যে সবাই বক্তব্য রয়েছে সেসবে স্যারের বক্তব্য করে পুরস্কার বিতরণের অনুষ্ঠান সামাজিক আপনাদের ব্যবস্থা আছে। আপনারা স্ব অবস্থানে থেকে সমাপ্তি শেষ করবো, আপনারা সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রাখছি। এবং বক্তব্য নিয়ে আসছেন আজকে আলোচনা সভা শ্রদ্ধাবাদের সভাপতি মুজিবুর রহমান। এটা আমাদের বাঙালি কবি অমৃত শঙ্কর রায়ের একটা কবিতা। এরকম বাংলা ভাষার প্রায় সকল প্রধান কবি সাহিত্যিক তাকে নিয়ে সাহিত্য রচনা করে গিয়েছেন।
আমরা চলেন আজকে ভারতের মণিপুরের একজন কবির একটা কবিতা শুনি, যেটা অনুবাদ করেছেন আমাদের কবি আসাদ চৌধুরী। কবিতাটির নাম মুজিব মহাপ্রয়াণে। হে বঙ্গবন্ধু, নিষ্ঠুর বুলেটের আঘাতে নিহত হয়েছে শুনে পেরিয়েছি আমি এক অস্থির সময়। খোলা জানালা দিয়ে সুদূর আকাশের দিকে পলকহীন তাকিয়ে থেকেছি উত্তরহীন এক প্রশ্ন নিয়ে। বিন্দু বিন্দু রক্ত দিয়ে যে স্বদেশ তুমি গড়েছ, কিন্তু এ কোন প্রতিদান তুমি পেলে? এটা বাঙালি জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক। আসলেই তো আমরা তাকে কি প্রতিদান দিয়েছি? বিশেষ করে সেই মানুষটা যিনি 1972 সালের 10ই জানুয়ারি পাকিস্তানের কারাগারে বন্দী থাকার পর দেশে যখন এসেছেন, যে পাকিস্তানিরা তাকে হত্যা করতে পারেনি, যেই সাহস, তাকে হত্যা করার মতো সাহস পাকিস্তানিরা সঞ্চয় করতে পারেনি, সেই মানুষটাকে হত্যা করেছি আমরা বাঙালিরা, তার স্বজাতিরা। তিনি 1972 সালের 10 জানুয়ারি যখন দেশে ফেরত এসেছিলেন, তিনি বলেছিলেন তার বক্তব্যে, আমি জানতাম না আপনাদের কাছে ফিরে আসবো। আমি শুধু তাদের একবার বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নেই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালিদের কাছে দিও। এই একটা অনুরোধ তোমাদের কাছে। আমার ফাঁসির হুকুম হয়ে গেছে, আমার ছেলের পাশে আমার একটা কবর খোঁড়া হয়েছে। আমি বলেছিলাম আমার মৃত্যু এসে থাকে যদি, আমি হাসতে হাসতে যাব, আমার বাঙালি জাতিকে অপমান করে আমি যাব না, তোমাদের কাছে ক্ষমা আমি চাইব না, এবং যাওয়ার সময় বলে যাব, জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান। এই হচ্ছে তার বাঙালিত্ব, এবং তাকে আমরা বাঙালিরা তার উত্তম প্রতিদানই দিয়েছি, তাই না? শুধুমাত্র যে ভারত আমাদের স্বাধীনতার সময় থেকে বন্ধুপ্রতিম রাষ্ট্র, শুধু যে ভারতের কবিরাই তাকে নিয়ে, এই মহান মানুষটিকে নিয়ে কবিতা রচনা করেছেন তা না। অনেক উর্দুভাষী কবিও, শুধু উর্দুভাষী না, সেই সাথে ইংরেজি, ল্যাটিন, জার্মান, জাপানিজ, এমন কোনো ভাষা নেই যে ভাষার প্রধান কবি সাহিত্যিকরা এই মহান বাঙালিকে নিয়ে সাহিত্য রচনা করেননি। এটা এমনি এমনি হয়নি। এরকম আপনারা যদি একটু পড়াশোনা করেন, এরকম আর একজন নেতা শুধু বাংলাদেশে না, পৃথিবীতে এরকম আর একজন নেতা আপনারা দেখাতে পারবেন না যাকে নিয়ে সারা বিশ্বব্যাপী এই পরিমাণে সাহিত্য চর্চা হয়েছে। এবং শুধুমাত্র বাংলা ভাষায় তাকে নিয়ে যে পরিমাণ সাহিত্য চর্চা হয়েছে, আমাদের প্রধানতম কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সকলের সম্মিলিত যে সাহিত্যকর্ম, মানে তাদেরকে নিয়ে যে কবিতা অথবা উপন্যাস লেখা হয়েছে, তাদের সম্মিলিত সাহিত্যকর্মের চেয়ে বঙ্গবন্ধুর সাহিত্যকর্মের সংখ্যা অনেক বেশি, অনেক অনেক বেশি। এটা থেকেই বোঝা যায় যে তিনি আমাদের মানুষের মধ্যে, গণমানুষের মধ্যে, আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতির প্রত্যেকটা মানুষের মধ্যে তিনি কতটা গেঁথেছিলেন। আজ 15 আগস্ট জাতীয় শোক দিবস। ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় একটি দিন। 1975 সালে এই দিনেই সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এই আজকের দিনেই আমাদের স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল ও বিপদগামী সদস্য। রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় একজন রাষ্ট্রপতিকে হত্যা করা এটা পৃথিবীতে বিরল নয়। আমাদের পার্শ্ববর্তী ভারত সহ বিভিন্ন দেশে এরকম হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু সপরিবারে হত্যা করার মতো ঘটনা এবং এই হত্যাকাণ্ডের মধ্যে যে পরিমাণ হিংস্রতা, বর্বরতা রয়েছে, এটা পৃথিবীতে বিরল। এরকম আর একটি হত্যাকাণ্ড খুঁজে পাওয়া যাবে না। এই হত্যাকাণ্ডের মধ্যে যে
আজকের এই জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ শান্তিগঞ্জ আয়োজিত এই আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি আমাদের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত ভাইস চেয়ারম্যান, সহকারী কমিশনার ভূমি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, আমাদের শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমাদের উপজেলা আওয়ামী লীগের যারা এখানে উপস্থিত আছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা এখানে উপস্থিত আছেন, আমাদের জাতীয় সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধারা, আমাদের উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, মিডিয়া কর্মীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই দিনে শুরুতেই স্মরণ করছি আমাদের সরকারের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1975 সালের এই 15 আগস্ট ঘাতকের বুলেটে শাহাদাত বরণকারী মহিউদ্দিন আলী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র লেফটেন্যান্ট শেখ কামাল, শেখ জামাল এবং শিশু শেখ রাসেল, বঙ্গবন্ধুর দুই পুত্রবধূ সুলতানা কামাল, রোজি জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ আবু নাসের, ভগ্নিপতি ও তৎকালীন কৃষিমন্ত্রী আব্দুর রব সেরমিয়াবাদ, তার কন্যা বেবি সেরমিয়াবাদ, পুত্র আলিফ সেরমিয়াবাদ, পবিত্র সুকান্ত আব্দুল্লাহ বাবু, ভাদ্রস পুত্র এবং বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল মনি, তার অন্তঃসত্ত্বা আজমনি, বঙ্গবন্ধুর সামরিক সচিব কর্নেল জামিল আহমেদ এবং 14 বছরের কিশোর আব্দুল রহিম খান টিটু সহ সকল শহীদকে এই দিন যাদেরকে হত্যা করা হয়েছিল। এই 75-এর কালো রাতে আমরা যাকে হারিয়েছি তাকে জানতে হলে, তাকে বুঝতে হলে আমাদেরকে 7 মার্চের ভাষণটা একটু জানতে হবে। শুধু এই একটা ভাষণ যদি কেউ মনোযোগ দিয়ে শোনেন তাহলে তার সম্পর্কে আর বিস্তারিত ব্যাখ্যা করার খুব একটা প্রয়োজন হবে না। এবং এই 7 মার্চের ভাষণ পৃথিবীর ইতিহাসে যদি প্রথম 2টা বা 3টা ভাষণের তালিকা করা হয়, এই 7 মার্চের ভাষণ প্রথম। এবং এই 7 মার্চের ভাষণের কারণেই আমেরিকার নিউজউইক পত্রিকা থেকে 1975 সালের এপ্রিল মাসে বঙ্গবন্ধুকে উপাধি দেওয়া হয়েছিল রাজনীতির কবি হিসেবে। রাজনীতির কবি কেন বলা হয়েছে? কারণ বঙ্গবন্ধু শুধুমাত্র বাংলাদেশকে সৃষ্টি করেছেন তাই না, ওই 7 মার্চের ভাষণের মধ্য দিয়ে তিনি এমন একটি সাহিত্যকর্ম তৈরি করেছেন যেটা নিয়ে অনেক গবেষণা করার পরও, এটা এই ভাষণ নিয়ে অনেক পিএইচডি হয়েছে, অনেক গবেষণা হয়েছে, এর সমকক্ষে কোনো ভাষণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। অন্য যে এটা এই ভাষণটাকে আরো বিশেষায়িত করেছে 2টা বিষয়। একটা হচ্ছে এখানে উনি যখন ভাষণটা দেন তখন তার দিকে বন্দুকের নল তাক করা ছিল। পাকিস্তানের তৎকালীন সরকার তাকে বন্দুকের নল তার দিকে তাক করে রেখেছিল। তিনি যদি একবার স্বাধীনতার ঘোষণা দিতেন তখন তাকে সাথে সাথে হত্যা করা হতো। এবং একই সাথে আরেকটা বিষয় ছিল, তখন যারা বাঙালি যারা রেসকোর্সের ময়দানে গিয়েছিলেন তারা আশা করছিলেন যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেবেন। এই যে একটা উভয় সংকট, এই সংকটময় পরিস্থিতি এই ভাষণের সাথে সমতুল্য যে গেটিসবার্গ ভাষণ আব্রাহাম লিঙ্কনের, অথবা আমাদের আরেকটা ভাষণ আছে আমাদের বর্ণবাদী আন্দোলনের নেতা তার এই 2টা ভাষণের কোনোটাই এই ধরনের জটিল পরিস্থিতিতে দেওয়া হয়নি। এবং এই 2টা পরিস্থিতিতেই তিনি যেই সাফল্যের সাথে সামলেছেন, তিনি কি বলেছেন? তিনি বলেছেন এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তিনি একটা জায়গায় বলেছেন যে আর যদি একটা গুলি চলে, তার মানে কি? তিনি কখনো বলেননি যে আমরা এখন থেকে যুদ্ধ ঘোষণা করলাম। তিনি বলেছেন যদি আমাদেরকে কোনোভাবে কোনো আঘাত করা হয় তাহলে আমরা তার প্রতিদান দেব। এই যে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কিন্তু আবার দেননি। যদি সরাসরি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিতেন তাহলে কি হতো? তাকে বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে আখ্যায়িত করা হতো।
তাকে পৃথিবীর ইতিহাসে এরকম অনেক রাষ্ট্রনেতা আছেন, রাষ্ট্রনেতা ঠিক না, আন্দোলনের নেতা, আমাদের সাইমন বলিভার, চে গুয়েভারা, এরকম অনেক নেতা আছেন যারা সারা জীবন সংগ্রাম করেও একটা স্বাধীন দেশ তারা এনে দিতে পারেননি, ওই জাতিকে একটা স্বাধীন দেশ তারা দিতে পারেননি। কিন্তু আমরা সৌভাগ্যবান এই জন্যই যে আমরা বঙ্গবন্ধুকে পেয়েছিলাম, তিনি আমাদেরকে একটা স্বাধীন দেশ এনে দিতে পেরেছেন এবং এটা অস্বীকার করার কোনো ধরনের কোনো সুযোগ নেই যে 7ই মার্চের ভাষণ এটাই আমাদের স্বাধীনতা যুদ্ধের এবং এই যুদ্ধের সাফল্যের পেছনে একমাত্র কারণ। এই 7ই মার্চের ভাষণ তিনি যদি না দিতেন, আমাদের যে বীর মুক্তিযোদ্ধা তারা যারা এই 9 মাস যুদ্ধ করেছেন, তারা শুধুমাত্র এই একটা ভাষণের আহ্বানের প্রেক্ষিতেই এই যুদ্ধে তারা গিয়েছেন, এর পেছনে এছাড়া অন্য কোনো কারণ ছিল না। এটাই আমাদের অন্যান্য যারা, যেমন ভারতের জাতির পিতা আছেন মহাত্মা গান্ধী এবং পাকিস্তানের জাতির পিতা আছেন আমাদের নাম যেন কি মোহাম্মদ আলী জিন্নাহ, এই দুজনের চেয়ে বঙ্গবন্ধুকে আলাদা করেছে এই একটা জায়গায়, তারা দেশ স্বাধীন করেছেন আলোচনার টেবিলে বসে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে কথা বলে তারা দেশ স্বাধীন করেছেন। কিন্তু বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন জেলখানায় থেকে। তার সম্পূর্ণ জীবন আমরা যদি 1955 সাল থেকে দেখি, তার যে রাষ্ট্র চিন্তা 1955 সাল থেকে যদি আপনারা লক্ষ্য করেন, তখন থেকেই তিনি বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন সভা সমিতিতে তিনি বলেছেন এই পূর্ব পাকিস্তান হবে বাংলাদেশ। তিনি সবসময় বিভিন্ন প্রোগ্রামে তিনি গিয়েছেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তিনি সচেতনভাবে এই কাজটা করেছেন এবং ধাপে ধাপে 1952 আন্দোলনের পর থেকে শুরু করে বিভিন্ন ধাপে ধাপে যতগুলো আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান থেকে শুরু করে 1970-এর নির্বাচন, প্রত্যেকটা স্টেপ বঙ্গবন্ধুর তৈরি করে দেওয়া ছিল। তো যাই হোক, আমরা বাঙালিরা তাকে যে প্রতিদান দিয়েছি, সেই প্রতিদানের যে লজ্জা, এই লজ্জা আমাদেরকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমরা এই লজ্জা থেকে কখনোই মুক্তি পাবো না, সেই মুক্তি পাওয়ার মতো কোনো সুযোগও নেই। কিন্তু আমাদের সৌভাগ্য যে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে তার মতো করেই নেতৃত্ব দিতে পারছেন এবং সেই নেতৃত্বের কারণেই আমরা আজকে মধ্যমায়ের দেশে পরিণত হওয়ার দ্বার প্রান্তে। আপনারা যদি দেখেন, পাকিস্তান 1971 সালের তার পরপর তাদের যে মাথাপিছু আয় ছিল আর আমাদের যে মাথাপিছু আয় ছিল, তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে ছিল। কিন্তু এখন কোথায় আছে? আপনারা নিশ্চয়ই জানবেন যে পাকিস্তান এখন প্রায় মাথাপিছু আয় থেকে শুরু করে অর্থনৈতিক প্রবৃদ্ধি বিভিন্ন সূচকে পাকিস্তান এখন বাংলাদেশের চেয়ে অনেক নিচে, বাংলাদেশের থেকে অনেক পিছিয়ে আছে। এবং পাকিস্তানের বিভিন্ন টেলিভিশনের টক শোতে পাকিস্তানি বুদ্ধিজীবী যারা আছে, তারা সরকারের কাছে আবেদন করেন যে আমাকে পাকিস্তানকে ইউরোপ বানাইতে হবে না, ইউরোপের কোনো রাষ্ট্র পাকিস্তানে বানানোর দরকার নাই। সরকারের কাছে অনুরোধ, পাকিস্তানকে বাংলাদেশ বানায় দাও, বাংলাদেশ যেরকম আছে পাকিস্তানকে বাংলাদেশের মতো বানায় দাও, তাহলে আমরা খুশি। আমরা সুইডেন, আমেরিকা, ইংল্যান্ড হতে চাই না, আমরা বাংলাদেশ হতে চাই। এই হচ্ছে পাকিস্তানের বর্তমান পরিস্থিতি। কাজেই এখনো যারা বিভিন্ন ভুল প্রচারণার কারণে বিভিন্ন ভাবে তারা মনে করেন যে না পাকিস্তান থাকলেই ভালো হতো, তারা দয়া করে এই বিষয়গুলো ভালোভাবে জানবেন। তৎকালীন যে প্রেক্ষাপট আছে, বর্তমান যে প্রেক্ষাপট আছে, পাকিস্তান কোথায় আছে, পাকিস্তানে এমন কোনো দিন যায় না যে দিন এক মানুষ মারা যায় না, বিভিন্ন বোমা হামলায় মানুষ মারা যায় না, এরকম কোনো দিন পাকিস্তানে নাই। বিভিন্ন শহরে প্রতিদিন বোমা হামলা হয়। কিন্তু আমরা বাংলাদেশে এরকম কিন্তু কোনো ঘটনা হয় না। দু একটা ঘটনা যারা ঘটায়, তারা সেই 1975 সালে যারা ঘটিয়েছিল সেই রক্তের কিছু দোষর এখনো রয়ে গেছে, এখনো তারা বিভিন্ন প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে। কিন্তু আপনাদের কাছে, সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই যে
ইতিহাস, আমাদের সঠিক ইতিহাস এবং সঠিক যে অবস্থা, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এখন প্রায় 20টা ক্ষেত্রে প্রথম 10টা দেশের মধ্যে আছে। আমাদের বিভিন্ন ধান উৎপাদন, মাছ উৎপাদন থেকে শুরু করে এমন কোনো ক্ষেত্র নেই, প্রায় 20টা ক্ষেত্রে আমরা বিশ্বের মধ্যে প্রথম 10টা দেশের মধ্যে আছি। আর আপনারা একটু দয়া করে, এখন তো গুগলে সার্চ দিলেই সকল কিছু পাওয়া যায়, দয়া করে দেখবেন যে পাকিস্তান এখন কোথায় আছে। পাকিস্তান কয়টা ক্ষেত্রে প্রথম 10টা দেশের মধ্যে আছে একটু খুঁজে দেখবেন, এবং আমি নিশ্চিত একটা জায়গাতে পাবেন। এটার প্রথমটা হচ্ছে ব্যর্থ রাষ্ট্রের যদি তালিকা করেন সেটার দিকে প্রথম 10টার মধ্যে পাকিস্তান আছে। এবং যদি দেখেন যে না, সেই পাকিস্তানে প্রতিদিন সন্ত্রাসী হামলায় কতজন মারা যাচ্ছে, সেখানে আপনারা পাকিস্তানকে পাবেন। তো আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে বক্তব্য শুনেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানে আপনারা যারা আজকে এসেছেন, আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং পরিশেষে আমাদের এই শোকের দিনে আমাদের জাতীয় কবি না, আমাদের বাংলা ভাষার প্রধান কবি শামসুর রহমানের একটা কবিতা দিয়ে আমাদের এই শোক দিবসের আলোচনা সভা শেষ করব। যতদিন আমি এই পৃথিবীতে প্রত্যহ ভোরে করব চোখ, দেখব নিয়ত রৌদ্র ছায়ার খেলা, যতদিন পাবো বাতাসের চুমু, দেখব তরুণ হরিণের লাশ, ততদিন লালন করবো শোক। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সম্মানিত সুধী মণ্ডলী। আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়ের বক্তব্যের মধ্যে